স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। প্রহর চুল খামচে ধরে চেয়ারে বসে পড়ে। চোখ টলমল করছে। আরশাদ ফোঁস করে শ্বাস ছেড়ে উঠে বসে। প্রহরের কাঁধে হাত রেখে ঠান্ডা গলায় বলে, বরণের মেডিকেল রিপোর্ট সম্পর্কে তুই ভালোভাবেই অবগত। তবুও বলছি, বর্ণকে চোখে চোখে রাখিস। আজকের অবস্থা ঠিক 2 বছর আগের মতো, যখন বর্ণ সামান্য তোরা অসুস্থতায় জ্ঞান হারিয়ে ফেলেছিল। আমার বাচ্চাটা ছোট আসাদ, সৃষ্টিকর্তা ওকে এত বড় রোগ কেন দিল? নিষ্পাপ বাচ্চাটার তো কোনো পাপ নেই। যা পাপ করেছি আমি, সবচেয়ে নিকৃষ্ট পাপী আমি, কিন্তু আমার বাচ্চা নিষ্পাপ আরশাদ। আরশাদ প্রাণপণে বন্ধুর হৃদয়ের ক্ষত সম্পর্কে অবগত বিধায় কঠোরতা দূরে রাখে। প্রহরের সামনে চেয়ার টেনে বসে। প্রহরের হাত দুটো ধরে বোঝানোর উদ্দেশ্যে বলে ওঠে, ওই রাতে তোর কোনো দোষ ছিল না প্রহর। পৃথিবীর সবাই তোকে অবিশ্বাস করলেও আমি অন্তত আমার প্রিয় বন্ধুকে অবিশ্বাস করতে পারবো না। ওই রাতে যা হয়েছে সব কিছু একটা দুর্ঘটনা। ভুলে যা, সব কিছু ভুলে যা। প্রহরের দৃষ্টিভঙ্গুর রক্তাক্ত চোখ দুটি ক্রমশ পাথরে পরিণত হচ্ছে। আরশাদের মুখের দিকে তাকিয়ে প্রহর শুধায়, ভুলে যাব? কিভাবে ভুলবো? আমাকে তুই বোঝা, আমি কিভাবে অতীত ভুলে যাব? যেই অতীতের পাপ নিজের জন্মদাতা পিতা মাতার ঝুলন্ত লাশের কারণ হয়, সেই অতীত কিভাবে ভুলতে পারবো আমি? তুই নির্দোষ প্রহর, তুই নির্দোষ। ভুল বললি তুই। সব কিছুর কারণ আমি। আমি নিভৃত সরকার প্রহর, নিজের পিতামাতার হত্যাকারী। আমি নিভৃত সরকার প্রহর, একটা নিষ্পাপ বাচ্চার কুলসিত ভবিষ্যতের কারণ আমি। প্রহরের অবস্থা বড্ড এলোমেলো। আরশাদ বুঝতে পারল অতীতের ট্রমা থেকে বের হতে এখনো পারেনি প্রহর। আরশাদ অবগত হয়তো কখনো পারবেও না। এত বড় ভয়ানক অতীত যেন কারণ না থাকে। আরশাদ প্রহরের হাত দুটো শক্ত করে ধরে অনুরোধ করে, তোকে ভুলতে হবে, শুধুমাত্র বর্ণের জন্য তোকে সব ভুলতে হবে প্রহর। আমি জানি ওই নিকৃষ্ট রাতরা তোর জীবনের সব স্বপ্ন সুখ কেড়ে নিয়ে গেছে, তবুও বলবো তোকে ভুলতে হবে। একমাত্র বর্ণের কথা ভেবে ভুলতে হবে তোকে। আরশাদ একটু থেমে শুকনো ঢোক গিলে বলে ওঠে, আমি শুধু বলবো না বর্ণের জন্য তুই বাঁচ, তুই নিজের জন্য বাঁচবি প্রহর। তোর স্বপ্ন বড় সিঙ্গার হওয়া পূরণ কর। ফিরে আয় সেই ভার্সিটির লাইফের হাসি খুশি প্রহর হয়ে। ফিরে আয় দোস্ত, অতীতের প্রহরকে যে বড্ড মিস করি। প্রহর তাচ্ছিল্য হেসে উঠে বলে, আমার কোনো স্বপ্ন নেই, সবকিছু শেষ। অতীতের প্রহর মরে গেছে। কেন ভেঙে পড়ছিস? এমনও তো হতে পারে সৃষ্টিকর্তা তোর সুখের বিকল্প পরিকল্পনা করে রেখেছে। এটাও তো হতে পারে দোস্ত, তোর লাইফে কারো আগমন ঘটলো ঠিক তোর মতো করে তোকে ভালোবাসতে। প্রহর উচ্চস্বরে হেসে ওঠে। চোখে জল, ঠোঁটের গোড়ায় হাসি, মুখ প্রহরের। আরশাদ প্রহরের পাগলামি হাসি দেখে অসন্তোষ গলায় বলে ওঠে, হাসছিস কেন? আমি কোনো জোকস বলিনি। তোর কথা শুনে হাসি পেয়ে গেল। পাবেই তো। জীবনে প্রেম করেছিস কখনো? কাউকে ভালোবেসেছিস? নিরামিষ নিভৃত সরকার প্রহর তো তার হালাল নারী ছাড়া কাউকে ভালোবাসবে না। তা বিয়েটা করতে কে নিষিদ্ধ করছে তোকে? সবকিছু জেনেও অহেতুক ভাষণ দিবি না। আমি কলঙ্কিত একটা পুরুষ। কোনো শুদ্ধ নারী আমাকে তার জীবনের সাথে জড়াবে না। আশা চোখ ছোট ছোট করে বলে ওঠে, যদি চোরায়, যদি তোর ভাবনা চিন্তার থেকেও তোকে কেউ পাগলের মতো ভালোবাসে তখন? প্রহর আরশাদের দিকে তাকিয়ে আছে। হাসি ভাব গায়েব। কিয়ৎক্ষণ তাকিয়ে থাকার মধ্যেই আরশাদের প্রধান্বিত আদলের দিকে হালকা ঝুঁকে প্রহর গম্ভীর গলায় জবাব দেয়, বন্দি করে রাখবো তাকে। নিভৃত সরকার প্রহরের বক্ষ পিঞ্জরের বন্দি পাখি হবে সে। আরশাদের হতভম্ব মুখের দিকে এক পলক তাকিয়ে পুনরায় বলে, তবে তাকে আমার অতীত জানতে হবে। অতীতের নিভৃত সরকার প্রহরের কলঙ্কিত অধ্যায়কে বর্তমানে যদি আপন করে নিতে প্রস্তুত হয়, তবে বিশ্বাস রাখ সে আমাকে ছাড়তে চাইলেও পারবে না। আগুন জ্বরের মাঝে শ্বাস আটকে আসছে সন্ধ্যার। ধীর গতিতে চলছে শ্বাসকার্য। বুকের তীব্র ওঠানামা, থেমে থেমে গুঙিয়ে ওঠা সবকিছুই চিন্তার দহনে ছুঁড়ে ফেলেছে ইনশিয়া বেগমকে। সন্ধ্যার অবস্থা ভালো নয়। 1 মাসের মধ্যে পরপর 2বার ভয়াবহ জ্বরের কবলে পড়ায় শরীর নেতিয়ে পড়েছে। নাজুক শরীর পীড়া সহ্য করার ক্ষমতা পাচ্ছে না। এদিকে ইনশিয়া বেগম তার বড় ভাই ইশাক মির্জাকে সন্ধ্যার জ্বরের বিষয়ে জানাতে পারেনি। ভয় হচ্ছে গতবার ইশাক মির্জা শুধু কঠোর চোখেই শাসিয়েছেন, কিন্তু এইবার নিশ্চুপ থাকবেন না। সন্ধ্যার শিহরে নিহা এবং ইনশিয়া বেগম কিয়ৎক্ষণ আগেই আমজাদ হোসেন ঘুমানোর উদ্দেশ্যে ঘরে গিয়েছেন। উচ্চ মধ্যবিত্ত পরিবারের একমাত্র ইনকামের উৎস আমজাদ সাহেব।
ফলস্বরূপ পরিবারের সকল জটিলতার মধ্যেই দুর্বল হয় না। সন্ধ্যার কপালে ভেজা কাপড়ের টুকরো অংশ পুনরায় ঠান্ডা পানিতে মিশিয়ে কপালে রাখে। সন্ধ্যার হাত ম্যাসাজ করতে থাকে। নিহাকে ধমকে বলে ওঠে, বেয়াদব মেয়ে, সব সময় ভার্সিটিতে না যাওয়ার বাহানা খোঁজে। তুই যদি ভার্সিটিতে থাকতি তাহলে এত বড় সর্বনাশ হতো না। এখন ভাইজানকে কি জবাব দেব? সন্ধ্যার অবস্থা তো ক্রমশ উন্নতি হওয়ার বদলে খারাপ হচ্ছে। নিহা মাথা নিচু করে রাখে। রোজ রোজ ভার্সিটিতে যেতে ইচ্ছে করে না। ন্যাশনাল ইউনিভার্সিটির মতো সর্বক্ষণ বাড়িতে কাটাতে ভালো লাগে। ফলে আজ একাকী ভার্সিটি যায়নি। যদি সন্ধ্যা থাকতো তাহলে এরকম হতো না। ইনশিয়া বেগম মেয়েকে ধ্যানমগ্ন থাকতে দেখে জোর গলায় বলে ওঠে, বসে আছিস কেন? দ্রুত হাত ডল। আমার হয়েছে যত জ্বালা। এই মেয়েকে শহরে পাঠাতে হবে কেন? কখনো একাকী চলাফেরা করেছে? সারাদিন বিড়াল ছানার মতো বাপের কোলে কোলে চড়ে বেরিয়েছে, আর এখন বাপ ছাড়া অবস্থা দেখো। ভাইজান এই মেয়েকে বিয়ে দিয়েও শান্তিতে থাকতে পারবে না দেখিস। মেয়ে মানুষকে এত আদুরে আহ্লাদে বড় কেন করতে হবে? কই, আমাকে তো আব্বা এত তেলা তেলা করে বড় করেনি। মামুর সাথে কারো তুলনা হয় না মা। মামু তো মামুই, নাম্বার 1। আমি বাজি ধরে বলতে পারি মামুর মতো পিতা কেউ দেখাতে পারবে না। ইনশিয়া বেগম একটু নরম হলো। বড় ভাইয়ের প্রশংসা করলে হৃদয় এমনিতেই নরম হয়ে যায়। ইনশিয়া বেগম সন্ধ্যায় ভেজা চোখ মুছে নিয়ে আনমনি বলে ওঠে, টাকরা যুবক বয়সে কন্যা সন্তানের বাপ হওয়া কি চারটাখানিক কথা? যেই বয়সে পুরুষ মানুষ ঘোরাফেরা আর প্রেম নিয়ে মজে থাকতো, ওই বয়সে ভাইজান সন্ধ্যাকে বুকে জড়িয়ে গ্রামগঞ্জে ব্যবসা সামলিয়েছে। হাজার ঝড় তুফান আসলেও মেয়েকে কাজ ছাড়া করেনি। আম্মা কত বলতো, ইশাক কখনো ভালো হবে না, সারা জীবন ঘাট তেরামি কইরা যাব। ভাইজান কিন্তু বড় ভাবিকে পছন্দ করার পরও তেরামি ছাড়েনি। কিন্তু যখন সন্ধ্যা জন্ম নিল, তারপর থেকেই ভাইজানের মধ্যে বিরাট পরিবর্তন আসলো। মেয়ে তার জান। আব্বা আম্মা যে কত খুশি হলো। বড় ভাবিকে মাথায় তুলে রাখতো, কারণ মির্জা বাড়িতে বড় ভাবির আগমন ঘটার পর ইশাক মির্জার পরিবর্তন হয়। নিহা অবগত সকল কথাই, তবুও শুনতে ভালো লাগে। পরিবারের গল্প কার না শুনতে মন চায়। ইনশিয়া বেগম সন্ধ্যার মুখের দিকে তাকিয়ে পুনরায় বলে ওঠে, জানিস নিহা, গ্রামের মধ্যে ইশাক মির্জা ছিল মারপিটে এগিয়ে। আব্বার নামডাক যেমন সম্পত্তির দিক থেকে ছিল, ভাইজানের ছিল মারপিট খুন খারাপি নিয়ে। একটা দিনও নালিশ আসা বাদ যেত না। রোজ একজন না একজন মেরে তয় খাবার পেটে তুলতো ভাইজান। বড় ভাবিকে যখন পছন্দ করলো, তখন তো আরও বেপরোয়া হয়ে উঠল। ভাবির পেছনে অল টাইম পড়ে থাকতো। অল্প বয়সে গ্রামে বিয়ে দেওয়া একটা রেওয়াজ ছিল। বাবির বিয়ে ঠিক হলো অন্য কোথাও, তখন ভাইজান কি যে পাগলামি করলো। আম্মা তো ভাইজানের পাগলামি দেখে মুখে আঁচল চাপা দিয়ে কাঁদতো। তবে ভাবি ভাইজানের ভালোবাসতো, যার জন্য দুজনেই পালিয়ে বিয়ে করলো। তারপর সূক্ষ্ম পরিবর্তন ভাইজানের। কিন্তু সন্ধ্যা হলো মির্জাবাড়ির প্রাণ। সন্ধ্যা হলো ভাগ্যলক্ষ্মী। মির্জাবাড়িতে সন্ধ্যার আগমনে যেমন ভাইজানের আমূল পরিবর্তন হলো, ঠিক তেমনি ব্যবসায় লাভ আর লাভ। আব্বা তো সন্ধ্যাকে পিঠের থেকে নামাতেই চাইতো না। কি দিন ছিল তখন! আফসোস লাগে কেন যে আব্বা আম্মা দ্রুত পরক গমন করলো। যদি বাচ্চা থাকতো, এই সন্ধ্যাকে মির্জা বাড়ি থেকে কখনোই বের করতে দিত না। দরকার পড়লে আব্বা সন্ধ্যার পেছনে পেছনে ঢাকায় চলে আসতো। মির্জা বংশের একমাত্র বাতি যে। নিহা ভাবুক গলায় বলে ওঠে, মামু কি সত্যিই ভালো হয়ে গেছে মা? আমার কিন্তু মামুর শান্ত চোখের আড়ালে একটা ভয়ানক লুক নজরে পড়ে। ইনশিয়া বেগম নিহার কথা শুনে, তবে তখনই জবাব দেয় না। সন্ধ্যার কপালের কাপড় চেঞ্জ করে রয়ে শুয়ে জবাব দেয়, গ্রামের চেয়ারম্যানের পোলা সন্ধ্যার দিকে শুধু একটু কুনজর দিছিল। ভাইজানের কানে খবর যাওয়ার পরের দিনই চেয়ারম্যানের পোলার চোখ অন্ধ। গ্রামে তখন হুরুস্তর কাণ্ড। মাত্র 10ম শ্রেণীর ছাত্রী ছিল সন্ধ্যা। ভাইজানের ভয়ঙ্কর রূপ সম্পর্কে অবগত নয়, তবে আমি আর ভাবি খুব ভালো করেই জানি রাতের আধারে ওই রকম পাষণ্ড কাজ কে করেছে। নিহা আতঙ্কিত মুখে জবাব দেয়, কি বলো মা? মামু সোজা চোখে উপড়ে ফেললো? শুক্রিয়া আদায় কর, জানে মারেনি। ভাইজান যতটা ভালো রূপ দেখায় শুধুমাত্র সন্ধ্যার সামনে, তবে ভাইজানের ভয়ঙ্কর রূপ তখনই উন্মোচন হয় যখন সন্ধ্যার বিষয়ে কিছু ঘটে। সন্ধ্যার আড়ালে সন্ধ্যার জন্য সকলে অমঙ্গলজনক জিনিস পৃথিবী থেকে মুছে ফেলে। যদি সন্ধ্যা কখনো কোনো ভুল কাউকে ভালোবেসে ফেলে, তখন কি হবে মা? নিহা আতঙ্কিত মুখে কথাটা বলে দেয়। সন্ধ্যার
কাছ থেকে ফিকশনাল ম্যানের সম্পর্কে জানার পর হঠাৎই তার একমাত্র মামার ভয়ঙ্কর রূপ জানতে পেরে নিহার চিন্তা হয়, ফলে মুখ দিয়ে কথাটা বলে ফেলে। এদিকে ইনশিয়া বেগম নিহার দিকে ফিরে রাগী গলায় ধমকে বলে, এইরকম কথা মুখ দিয়ে উচ্চারণ করবি না। ভাইজান ভালোর ভালো, খারাপের খারাপ। সন্ধ্যার সামনে চুপচাপ হজম করলেও আড়ালে কিন্তু শান্ত থাকবে না। ভুল মানুষকে সন্ধ্যার ছায়াও মারাতে দিবে না। আল্লাহর কাছে দোয়া করি, ঢাকায় এসেছে শুধু পড়াশোনার জন্য, পড়াশোনা করে ভালো রেজাল্ট নিয়ে বাপের মেয়ে বাপের কাছে ফিরে যাক। এইসব প্রেম ভালোবাসার দিকে মন যেন না ছোটে। ভাইজান ভালোবাসার বিষয়ে নরম হতে পারে, কিন্তু সন্ধ্যার জন্য বেস্ট জিনিস চাইবে। ভুল মানুষের অস্তিত্বই মুছে দেবে। তোকেও বলে রাখি, ভার্সিটি উঠে নিজেকে লায়েক ভেবে বসে থাকিস না যেন। চুপচাপ দুই বোন পড়ালেখার দিকে মনোযোগ দিবি। আর তোর কাজ থাকবে সন্ধ্যাকে এইসব প্রেম প্রীতি থেকে দূরে রাখা। যদি উল্টাপাল্টা কখনো কিছু কানে এসেছে, সন্ধ্যার আগে তুই মার খাবি। গঞ্জের সবচেয়ে বড় গুদামঘর মির্জা বংশের। বিশালাকার এরিয়া জুড়ে বিস্তৃতি তার। গুদামঘরের সাইনবোর্ডে বড় বড় অক্ষরে লেখা সন্ধ্যাতারা ট্রেডার্স হাউস। সন্ধ্যাতারা ট্রেডার্স হাউসের সম্মুখে রাজকীয় চেয়ারে স্থির ও সংযত ভাব বজায় রেখে পায়ের উপরে পা তুলে বসে আছে ইশাক মির্জা। ইশাক মির্জার পেছনে বটগাছের মতো দাঁড়িয়ে আছে চারজন প্রশস্ত বক্ষ, বৃহৎ বাহুতে পাঠানসুলভ পুরুষ। হাতের মুঠোয় শক্ত লাঠি বা বদ্যি। লাঠিগুলো শক্ত মাটি আঁকড়ে রেখেছে। ইশাক মির্জার তীর্য দৃষ্টি কয়েক হাত সামনে বড় দাঁড় পাল্লায় মাপতে থাকা পাটির দিকে। গঞ্জের সমস্ত পাট একমাত্র ইশাক মির্জার গোডাউনেই ঢুকবে। প্রতি বছর গ্রামের উৎপাদিত ফসলগুলো ইশাক মির্জা ক্রয় করে রেখে দেয় তার গোডাউনে। বাজ পাখির ন্যায় দৃষ্টির তো খুবই তুখর। পাল্লার হেরফের সহজেই ধরা পড়বে। কর্মচারীদের হৃদয়ে তখন বিভৎস ভয়। ইশাক মির্জা হালাল পথে আয় রোজগার করায় বিশ্বাসী। দাঁড়পাল্লায় বিন্দু পরিমাণ হেরফেরের দলে গরদান যাবে। ফলস্বরূপ মালিকের তুখর দৃষ্টি পর্যবেক্ষণ করে ব্যবসায়ী পণ্যের হালালভাবেই ক্রয় করতে সক্ষম হয়। ঘণ্টাখানেক লাগে সকল কৃষকদের পাট দড়িপাল্লায় মেপে নির্ভুল টাকার অঙ্ক লেনদেন করতে। ঠিক মিনিট পাঁচেক পর বড় বড় একটা জিপ গাড়ি এসে থামে। জিপ গাড়ি আসা মাত্রই কর্মচারীদের বক্ষ কেঁপে ওঠে। ইশাক মির্জার একমাত্র বিশ্বাসযোগ্য ডান হাত রাখার পদতুলি জিপ গাড়ি থেকে জমিতে পড়তেই কর্মচারীগুলো সুসুর করে যান বাঁচিয়ে নিজেদের কাজে চলে যায়। থেমে যায় শুধুমাত্র ইশাক মির্জা এবং পেছনে দাঁড়িয়ে থাকা পাঠানসুলভ চারজন পুরুষ। কালো কাবলি পরিহিত, রাকার ঘাড় বাবরি চুলগুলো ছুটি করা। ডান হাতে শোভা পাচ্ছে সিলভার রঙের দামি ঘড়ি, গলায় ঝুলন্ত রূপার লকেট, সাথে ঝুলছে রূপার চকচকে ব্লেড। শক্তি সমর্থবান রাকার সোজা ইশাক মির্জার সামনে যেয়ে দাঁড়ায়। রুক্ষ চেহারায় পকেট থেকে কয়েকটা ছবি বের করে ইশাক মির্জার দিকেই বাড়িয়ে দেয়। ইশাক মির্জা তীক্ষ্ণ দৃষ্টিতে রাখার দিকে দেওয়া ছবিগুলো পর্যবেক্ষণ করছে। গুনে গুনে 7টা ছবি। ইশাক মির্জা গম্ভীর মুখে ছবিগুলো পর্যবেক্ষণ করে অতিমাত্রায় শান্ত গলায় প্রশ্ন করে, আমার আম্মাজানের সাথে বাচ্চাটা কে রাখা? নাম সুবর্ণ সরকার স্নিগ্ধ, বয়স 6 বছর, 2য় শ্রেণীর ছাত্র। বাবা নিভৃত সরকার প্রহর এবং মা নেই। ইশাক মির্জার দৃষ্টি আরও তীক্ষ্ণ হয়। গম্ভীর বাক্যে পুনরায় বলে ওঠে, আম্মাজানের সাথে বাচ্চাটার সম্পর্ক কি? ছোট মালকিনের সাথে বাচ্চাটার সম্পর্ক একটু গভীর লাগছে, তবে আমি এখনো সঠিকভাবে সত্যি জানতে পারিনি মালিক। ইশাক মির্জা ছবিগুলো গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে। একটা গাছের নিচে বসে আছে সন্ধ্যা এবং অচেনা বাচ্চা। আরেকটার দেখা যাচ্ছে বাচ্চাটি কাঁদছে এবং সন্ধ্যা চোখের পানি মুছে দিচ্ছে। অন্য কয়েকটিতে বাচ্চার সাথে সন্ধ্যার জড়িয়ে ধরা পিক, এমনকি সন্ধ্যার পিঠে ঝুলন্ত বাচ্চার হাস্যোজ্জ্বল মুখশ্রী। ইশাক মির্জা পেছনে দাঁড়িয়ে থাকা লোকগুলোর মধ্যে একজনকে কাঁচি আনতে বলে। একজন লোক কাঁচি আনতেই ইশাক মির্জা ছবিগুলোর মধ্যে থেকে অচেনা বাচ্চাটার মুখটা কেটে ছুঁড়ে ফেলে মাটিতে। সন্ধ্যার ছবিগুলো একজোর করে পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। সামনে দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে থাকা রাখার উদ্দেশ্যে শান্ত গলায় বলে ওঠে, ব্যবসায়িক কাজের জন্য এতদিন আম্মাজানের খবরাখবর পাইনি, তবে আজ থেকে আম্মাজানের উপর নজর রাখবি। কোথায় যায়, কি করে, আমার 24 ঘন্টার হিসাব চাই, মনে থাকবে? আর রইল বাচ্চাটা, আম্মাজানের জন্য ক্ষতির কারণ হলে
ছায়াটাও যেন আম্মাজানের ওপর না পড়ে, সেদিকে খেয়াল রাখবি, ঠিক আছে? রাকা নিঃশব্দ অথচ ভয় ধরানো নিটেল গলায় বলে ওঠে, আপনার হুকুম আমার নিকট নিয়তি মালিক, চিন্তামুক্ত থাকবেন। এতদিন ছোট মালকিনের দিকে নজর রাখতে পারিনি, কিন্তু আজ থেকে 24 ঘন্টা আমার দৃষ্টি ছোট মালকিনের উপর থাকবে। বাকি কথাটা সমাপ্ত করতে পারল না রাকা। বিভৎস শব্দে বিস্ফোরিত হয়ে পড়ে চারপাশ। ইশাক মির্জার শক্তপোক্ত হাতের থাপ্পড় পড়ে রাকার বাম গালে। পেছনে দাঁড়িয়ে থাকা পাঠান সুলভ বলিষ্ঠ পুরুষগুলো শুকনো ঢোক গেলে। ইশাক মির্জা যদি সবচেয়ে বিশ্বস্ত লোকের শরীরে হাত তুলতে পারে, সেখানে তারা চুনোপুটি। বিমূঢ় চিত্তে দাঁড়িয়ে থাকা রাকার কাবলি খামচে ধরে ইশাক মির্জা দাঁত কড়মড় করে রক্ত জমে যাওয়া বাক্যে বলে ওঠে, নজর নিচে থাকবে। ভুল হয়েছে মালিক, ক্ষমা করে দিন। ইশাক মির্জা এক প্রকার ছুঁড়ে ফেলে রাকাকে। শানিত দৃষ্টিতে রাকার নত মস্তিষ্কের দিকে তাকিয়ে গমগম পায়ে হাঁটা ধরে সামনে। পেছনে বলিষ্ঠ পুরুষগুলো পিছু নিতে গেলে ইশাক মির্জা হাত উঁচু করে থামিয়ে দেয়। ইশাক মির্জার পায়ের গতি জিভ বারবার দেখে রাকা দ্রুত গতিতে পিছু ধরে। ইশাক মির্জার পদধূলি ড্রাইভিং সিটের পাশে ডোরের নিকটে উপস্থিত হওয়ার আগ মুহূর্তেই রাকা গাড়ির ডোর খুলে দেয়। লৌহ দৃঢ় বদনে ইশাক মির্জা গাড়িতে উঠে বসতেই রাকা ড্রাইভিং সিটে বসে। সহসা গাড়ি স্টার্ট দিয়ে গোডাউন থেকে প্রস্থান ঘটায়। প্রায় আধা ঘন্টা পরে জিপ গাড়ি এসে থামে মির্জা বাড়ির সামনে। বিশালাকার গেট রাকার জিপ গাড়ি দেখা মাত্রই উন্মুক্ত হয়ে যায়। রাকা গাড়ি পুনরায় চালু করে ভেতরে প্রবেশ করে। মির্জা বংশ এককালে জমিদার ছিল, রাজ করত সর্বত্র জুড়ে। অর্থ সম্পদ ইশাক মির্জার বাবার শাসনকালে কিছুটা কমলেও ইশাক মির্জার পদধূলি ব্যবসায়িক কার্যক্রমে পড়ার পর সম্পদের দিক থেকে এমনকি ক্ষমতার দিক দিয়েও উন্নতি ঘটেছে। গ্রামের সকল প্রকার সুখ দুঃখে ইশাক মির্জার ডাক পড়ে। বড় বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মির্জা বাড়ির সামনে উপস্থিত হতে হয়। ইশাক মির্জার এই ক্ষমতা ধীরে ধীরে বেড়েছে। হালাল পথে রোজগার করার পথ আজ ইশাক মির্জাকে সম্মানের শিখরে পৌঁছে দিয়েছে। তবে একমাত্র দুর্বলতা হিসেবে যোগ করেছে তার আদুরে কন্যা। আর সেই কন্যার দিকে নজর পড়বে তাও ইশাক মির্জার একজন সাধারণ কর্মচারীর কথাটা ভয়ঙ্কর ক্রোধে নিম্নোজ্জিত করে। ফলস্বরূপ বিশ্বস্ত রাকার গালে থাপ্পড় পড়তে দেরি হয় না। ঢাকায় যাওয়ার পর সন্ধ্যা মুক্ত পাখির ন্যায় উঠছে। ব্যবসায়ী কাজে রাকা সুদূর চট্টগ্রামে ছিল, ফলে সন্ধ্যার খবরাখবর মন মতো পাইনি। তমধ্যেই রাকা ঢাকায় পৌঁছায় মাত্র 3 দিন হচ্ছে। একজন লোকের মাধ্যমে সন্ধ্যার ক্ষুদ্র সময়ের উপরে নজর দিতে পেরেছে। মালিকের রাজকুমারীর সাথে অচেনা বাচ্চার গভীর সম্পর্ক দেখে রাকা লোক লাগিয়ে স্বল্প বার্তা জানতে পারে, শুধুমাত্র পরিচয় সম্পর্কে। তমধ্যে মালিকের কল পেয়ে ছুটে এসেছে গ্রামে। ছোট মালকিনের খবর দেওয়া মাত্রই পরপর আদেশ বাক্য ফিরে আসে। রাকা জানতো এটাই হবে, তবে ভুল করলো লাস্ট বাক্যে। কথাটা রাকা খারাপ ইঙ্গিতে না বললেও মালিককে অসন্তুষ্ট করেছে। ফলস্বরূপ ভিতরে ভিতরে রাকা অপরাধে দগ্ধ হচ্ছে। ইশাক মির্জার ক্রোধান্বিত গমনের পেছনে ছুটছে রাকা। মির্জা বাড়ির মধ্যে ইশাক মির্জার পদধূলি পড়া মাত্রই রাকা আর চোখে চারিদিকে চোখ বোলায়। মালিকের রাগ একমাত্র মালকিন ছাড়া নিয়ন্ত্রণ করতে পারবে না। সিঁড়ি বেয়ে কঠোর ভঙ্গিতে ইশাক মির্জার গমন দেখে রাকা ড্রয়িং রুমের মাঝখানে থেমে যায়। নেতিয়ে পড়া আদলে ফুস করে শ্বাস ছাড়ে। মাথাটা নিচু করতে গেলে ডান সাইড থেকে ভেসে আসে কাঙ্ক্ষিত রমণীর গলার স্বর। চট্টগ্রাম থেকে ফিরেছো কখন রাকা? রাকা দৃষ্টি ঘোরায়। কিচেন রুম থেকে শাড়ির আঁচলে হাত মুছতে মুছতেই মার্জিত গড়নের রমণীর উপস্থিতি দেখে রাকা স্মিত হেসে জবাব দেয়, ঘণ্টাখানিক হবে মালকিন। আপনি কেমন আছেন মালকিন? অনেকদিন আপনার হাতের খাবারের স্বাদ পাই না আমি। আপনাদের সবাইকে খুব মনে পড়ছে মালকিন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভীষণ ভালো আছি রাকা। আমিও তোমাকে খুব স্মরণ করেছি। কতগুলো দিন পেরিয়ে গেছে তোমার অবর্তমানে। তুমি কি জানো তোমার ছোট মালকিন তোমার উপর আকাশ সমান অভিমান নিয়ে ঢাকায় পাড়ি দিয়েছে? আমাকে বারবার বলেছে, মাম্মাম আমি কিন্তু রাকা সাহেবের উপর ভীষণ অভিমান করেছি। আমার সামনে উপস্থিত হলে একটুও কথা বলবো না। রাকার ঠোঁটের গোড়ায় হাসিটা চওড়া হয়। পকেট থেকে ছোট্ট একটা বক্স বের করে আয়েশা বেগমের দিকে বাড়িয়ে দিয়ে নরম গলায় অনুরোধ করে, আপনার জন্য ছোট্ট উপহার মালকিন, ফিরিয়ে দেবেন না?
আমার হালাল পথের রোজগারের বিনিময়ে ক্ষুদ্র সম্মান এবং ভালোবাসা। আয়শা বেগম হাত বাড়িয়ে নেয়, খুশি মনে বক্স উন্মুক্ত করে। ভিতরে আসে সাধারণ ডিজাইনের আকর্ষণীয় রিং। আয়শা বেগম খুশি মনে ডান হাতের মাঝখানের আঙ্গুলে পরে বলে, ফিরিয়ে কেন দিব রাকা? তুমি তো আমার ছেলের মতো। নিজের ছেলের দেওয়া উপহার কেউ ফিরিয়ে দেয়? রাকা সহাস্য ভঙ্গিতে হেসে ওঠে। তৎক্ষণাৎ উপর থেকে কিছু ভাঙার শব্দ ভেসে আসে। রাকার হাসি গায়েব। আয়শা বেগম কপাল কুঁচকে রাকাকে প্রশ্ন করে, তোমার মালিকের রাগ দেখছি আজ আকাশচুম্বী। কাহিনী কি? গঞ্জে কিছু ঘটেছে? রাকা চেপে গেল আসল কথা, শুধু বলল, মালিক আমার ওপর অসন্তুষ্ট মালকিন। দয়া করে মালিকের রাগ নিয়ন্ত্রণ করুন। আজ তো ছোট মালকিন নেই, থাকলে হয়তো মালিকের সমস্ত রাগ গঞ্জে পড়ে থাকতো। আয়শা বেগম রাকাকে অপেক্ষা করতে বলে উপরে চলে যায়। রাকা আয়শা বেগমের প্রস্থান দেখে পায়ের গতি পাশের দিকে নেয়। সোফার নিকট উপস্থিত হয়ে নির্লিপ্তই বসে পড়ে। কিয়ৎক্ষণ ধরে নিচু দৃষ্টি ধীরে ধীরে উপরে ওঠে। সোজা বরাবর সিঁড়ির মাঝখানে দেয়ালে মিষ্টি হেসে ইশাক মির্জার গলা জড়িয়ে ধরে হালকা ঝুঁকে থাকা সন্ধ্যাতারা মির্জার ছবির দিকে অপলক তাকিয়ে থাকে, কাঠিন্য দৃষ্টিতে মুগ্ধতা মেশানো। চশমা পরিহিত রমণীর হাসিমাখা মুখটা শক্ত বিমূঢ়। রাকার ঠোঁটে স্মিত হাসি ফোটায়। রাকা আলগোছেই পকেটে হাত ঢোকায়। বেরিয়ে আসে পুরনো ছোট্ট একটি বক্সটি উন্মুক্ত করতেই ভেতরে জল জল করে জ্বলে ওঠে সোনার নূপুর। রাকা নূপুর জোড়ার দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে আনমনা গলায় আক্ষেপ মিশিয়ে বলে ওঠে, আপনি আমার সাধ্যের বাহিরে ছোট মালকিন, তবুও অবাধ্য হৃদয়ে আপনার বাস। আয়শা বেগম ত্রস্ত পায়ে উপরে ওঠে। নিজেদের সুখে ভরপুর ঘরের মধ্যে সন্তর্পণে ঢুকে বিচলিত দৃষ্টি আশেপাশে ঘোরায়। নজরে বাঁধে সিঙ্গেল সোফায় মাথা এলিয়ে চোখ বন্ধ করে রাখা ইশাক মির্জার রাগত আদর। সামনেই ফুলের ভাঙা পড়ে আছে। আয়শা বেগম কপাল কিছুটা ভাঁজ করে বিশালাকার দূরত্বে যেয়ে সোফায় বসে পড়ে। দৃষ্টি ভাঙাচোরা ফুলের ভাঁজের দিকে আবদ্ধ রেখে সূক্ষ্ম অভিমান মিশিয়ে বলে ওঠে, আমার পছন্দের বাজ ছিল, অথচ তোমার রাগ আমার প্রিয় জিনিস নষ্ট করে দিল। আমার বুকের বাঁ পাশটা খালি খালি লাগছে প্রিয় বেগম। কন্যা বড় হয়ে গেলে বাবাদের কাছ থেকে দূরত্ব কেন গড়ে তোলে বলো? ইশাক মির্জার ভঙ্গুর গলায় আওয়াজ। আয়েশা বেগম চটজলদি দূরত্ব কমায়। স্বামীর যে বুকটা একমাত্র আদরে কন্যার জন্য ছটফট করছে বুঝতে বাকি থাকে না। আয়েশা বেগম ইশাক মির্জার কাঁধে হাত রেখে বিষাদ গলায় ডেকে ওঠে, এই ইসাক মির্জা, তুমি কিন্তু আমাকে কষ্ট দিচ্ছ। মেয়ের শূন্যতা কি তুমি একা অনুভব করছো? আমার কি কষ্ট হয় না? আয়েশা বেগমের কথাটা সমাপ্ত হতেই ইশাক মির্জা সোজা হয়ে সেকেন্ডের মধ্যেই অর্ধাঙ্গিনীর কোলে মাথা রেখে শুয়ে পড়ে। আয়েশা বেগমের পেটে মগু গুজে দুই হাতে পেঁচিয়ে ধরে কোমর। রুক্ষতা মিশিয়ে দৃঢ় গলায় ইশাক মির্জা বলে ওঠে, আমার আম্মাজানকেও কখনো বিয়ে দিব না বেগম। আমার কন্যার থেকে আমি আমি দূরত্ব করতে পারবো না। শুধুমাত্র পড়ালেখার জন্য সূক্ষ্ম দূরত্ব সহ্য করতে পারছি না, সেখানে আজীবনের জন্য নিজের কাছ থেকে কিভাবে দূরে সরিয়ে দেব? আমার কন্যা যে আমার জান, আমার আমার সুইট হার্ট। আয়েশা বেগম স্বামীর চুলের ভাঁজে হাত গলিয়ে দেয়। চুলে বিলি কেটে নরম গলায় বলে ওঠে, ঠিক আছে, কন্যাকে বিবাহ দিতে হবে না, আজীবন কুমারী করে রেখে দিও। রেখেই দিব বেগম, বুকের মাঝে বন্দি করেই রেখে দেব, কেউ চাইলেও দিব না। কন্যার জন্য যে এতটা উতলা তুমি, সেই কন্যা যদি ভালোবাসার বাগ অন্য কাউকে সমর্পণ করে, তখন তুমি কি করবে ইসাক মির্জা? ইশাক মির্জা কপাল কুঁচকে পেট থেকে মুখ তোলে। স্ত্রীর মুখের দিকে তাকিয়ে কপালে দৃঢ় ভাঁজ বজায় রেখে বলে ওঠে, ক্লিয়ার করে বলো প্রিয় বেগম, কথাটা কিন্তু আমার পছন্দ হয়নি। আমি 100% শিওর তোমার এবং হবু মেয়ের জামাতার মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হবে এবং এর মেয়াদ থাকবে আজীবন। ইশাক মির্জার কুঞ্চিত ভ্রু দেখে আয়েশা বেগম হেসে ওঠে। ইশাক মির্জার দাড়ি ধরে সূক্ষ্ম টান দিয়ে দুষ্টুমি গলায় বলে ওঠে, তুমি প্রচুর হিংসুটে ইসাক মির্জা। কন্যার ভালোবাসার ভাগ তুমি যে কাউকে দিতে চাইবে না আমি জানি। আর ঠিক এই মূল্যবান কারণ যথেষ্ট শ্বশুর জামাইয়ের মধ্যে বিশ্বযুদ্ধ সংঘটিত করতে, বুঝেছো? নিভৃত সরকার প্রহরীর সকল ব্যস্ততা থেমে গিয়েছে।
সকাল দুপুর রাত 24টা ঘন্টা হসপিটালে কাটছে। প্রহরের বিজনেসের সকল দায়িত্ব আরাফ এবং বরুণ সামলাতে তৎপর, কিন্তু প্রহরের দিন কেটে রাত হয় বর্ণের সান্নিধ্যে। সুবর্ণ অতিরিক্ত শান্ত স্বভাবের বাচ্চা, ছোট থেকেই ভীষণ আলাদা বর্ণ। ক্ষুধা লাগলে সূক্ষ্ম শব্দে কেঁদে উঠত। ক্ষুধা নিবারণ করার খাবার পেলে খেয়ে দিয়ে শান্ত, কান্না শব্দটি ছুঁতে পারত না বর্ণকে। বর্ণর এই শান্ত স্বভাবের কারণেই বিজনেস জগতে প্রহর দ্রুত খ্যাতির অর্জন করেছে। তবে বর্ণের 4 বছর বয়সে হঠাৎই প্রহর মারাত্মক পর্যায়ে জ্বরে কাবু হয়। জটিল জ্বরে প্রহর বর্ণের থেকে দূরত্ব গড়ে তোলে, আর এই দূরত্ব 4 বছরের বর্ণ মেনে নিতে ব্যর্থ হয়। সহসা সেন্স হারিয়ে ফেলে। আরাফ সহ অর্ধচেতন প্রহরের পাগল প্রায় অবস্থা। পাগল অবস্থায় প্রহর তখন একমাত্র বন্ধুকেই স্মরণ করে। আরশাদ বর্ণের সকল চিকিৎসা নিজ হাতেই করে। তমধ্যেই বিশালাকার ভয়ঙ্কর অধ্যায় নেমে আসে প্রহরের জীবনে। তার ছোট্ট ছেলেটা জন্ম থেকেই দুর্বল হার্টের। স্পেশাল চাইল্ড সুবর্ণ সরকার স্নিগ্ধ, বাইরের দিক থেকে যতটা স্ট্রং ঠিক ততটাই ভঙ্গুর ভেতর থেকে। দুর্বল হার্টের বর্ণ অতি নাজুক, এদের সহিত বন্ডিং ভেবে চিন্তা করে গড়তে হয়। তার মধ্যেই স্পেশাল চাইল্ড সুবর্ণ সরকার স্নিগ্ধ খুব সহজেই সকলের সাথে মিশতে পারে না। এমনকি কারোর সান্নিধ্যে তারা নিজেদের সিকিউর ফিল করলে সম্পর্কের ভিত নড়বড়ে হলেও গড়ে ওঠে আত্মার সম্পর্ক, যার পরিণতি দৃষ্টান্ত। সন্ধ্যাতারা মির্জার সহিত গড়ে তোলা পাতানো মা ছেলের সম্পর্কে সন্ধ্যার ভূমিকা ক্ষুদ্র হলেও বর্ণের টান প্রবল। বরুণের ক্ষুদ্র কথার পরিপ্রেক্ষিতে ঘটে যায় ভয়াবহ অঘটন। ডক্টর জানিয়েছে বর্ণকে 1 সপ্তাহ হসপিটালে কাটাতে হবে। এমনকি পরবর্তীতে খুব সাবধানতা অবলম্বন করেই বর্ণর দেখভাল করা লাগবে। কোনো কাজে অহেতুক প্রেশার দেওয়া যাবে না। অল্প বয়সী বাচ্চার হার্ট যেহেতু লাজুক, রিস্ক নেওয়ার অর্থ দাঁড়ায় বর্ণের লাইফ ঝুঁকি। বর্ণের ঘুমন্ত মুখের দিকে প্রহরের নীরের চাহনি। সকালের খাবার খেয়ে ঘুমে মগ্ন, তবে প্রহরের গলা দিয়ে খাবার নামছে না। ছেলেকে চাই প্রহরের। 1 মুঠো দানা পেটে দিতে হলে বর্ণের উপস্থিতি খুব করে প্রয়োজন। আচমকাই সূক্ষ্ম হিলের শব্দে প্রহরের কপালে ভাঁজ পড়ে। দৃষ্টি ঘুরিয়ে সামনে নিবদ্ধ করলে গম্ভীর আদলে প্রহরের মুখটা সহসায় কাঠিন্য রূপ ধারণ করে। হিলের শব্দ কয়েক কদম এগোনোর আগ মুহূর্তেই প্রহর ঝড়ের বেগে আগন্তুকের হাতটা শক্ত দাবায় ধরে টেনে হিচড়ে কক্ষ থেকে বের করে নিয়ে যায়। ডক্টর আরশাদ বর্ণের রিপোর্টগুলি পুনরায় রিচেক দিচ্ছিল। ঠিক তখনই ডেস্কটপের ওপরে ছুঁড়ে পড়া ওয়েস্টার্ন ড্রেস পরিহিত অতি পরিচিত রমণীর অনাকাঙ্ক্ষিত দর্শন দেখে তৎক্ষণাৎ দাঁড়িয়ে পড়ে। আরশাদ আশ্চর্য গলায় বলে ওঠে, যারা ছুঁড়ে মারায় ঠোঁটের গোড়ায় ঘাই লাগে, ফলস্বরূপ অনাকাঙ্ক্ষিত দর্শনকৃত রমণীর ঠোঁটের গোড়ায় সূক্ষ্ম ক্ষত হয়। অস্পষ্ট রক্তমাখা আদলে চওড়া ঠোঁটে হেসে ওঠে। ঝুঁকে থাকা অবস্থায় ডান হাত উঁচু করে হাই দিয়ে রমণী বলে ওঠে, হ্যালো ডক্টর আরশাদ, অনেকদিন পর দেখা, কেমন আছো? আচমকা হামলায় রোধ হয়ে যায় কথাটা। রমণীর শরীর ঝাঁকি দিয়ে ওঠে। আরশাদ কিছু বোঝার আগেই প্রহর ডেস্কটপের সাথে গলা চেপে ধরে রমণীর। আরশাদ পরিস্থিতি ভয়ঙ্কর দেখে দ্রুত প্রহরকে ধরে। শরীরের সমস্ত শক্তি দিয়ে প্রহরকে সরাতে চায়, তবে ব্যর্থ হয় আরশাদ। এদিকে রমণীর ঠোঁটের হাসি, যা আরশাদকে চরম মাত্রায় রাগিয়ে দেয়। প্রহরের হাত থেকে মুক্ত না হয়ে আরশাদকে চোখ টিপ মারে, যা দেখে আরশাদ বিড়বিড় করে বলে ওঠে, স্লার। আশা শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে প্রহরকে টেনে সরায়। পেছন থেকে প্রহরের কোমর জড়িয়ে ধরে সম্মুখে থাকা বেহায়া রমণীর উদ্দেশ্যে বলে ওঠে, জান বাঁচাতে চাইলে এখনই বেরিয়ে যাবে। তোর মতো নোংরামের চেহারা দেখতেও ঘৃণা লাগে। যারা আরশাদের কথাটা গায়ে মাখল না, উল্টো ডেস্কটপের ওপরে চড়ে বসে। কিছুক্ষণ আগে গলায় চেপে ধরা জায়গায় হাত বোলায়। তীক্ষ্ণ দৃষ্টিতে কেবিনের চারিদিকে চোখ বুলিয়ে গলার শার্টের বোতাম কয়েকটা উন্মুক্ত করে হাত দ্বারা বাতাসের ভঙ্গি করে বলে, গরম খুব ডক্টর আরশাদ, এসির টেম্পারেচার ঠিকঠাক দাও তো। তোর মতো নির্লজ্জ মেয়ে আজ পর্যন্ত আমি একটাও দেখিনি। দেখবেও না, কারণ আমি 1 পিস। বেরিয়ে যা এখান থেকে। আগে তোমার হট মেজাজি বন্ধুকে সামলাও, তারপর আমার সাথে লম্বা সময় কথা বলার জন্য পাবে।
আরশাদ প্রহরের দিকে মনোযোগ দেয়। সময় নিয়ে আরশাদ প্রহরের রাগ সংযত করতে সক্ষম হয়। প্রহরকে চেয়ারে বসিয়ে পায়ের কদম বাড়িয়ে জারার নিকটে আসে। নজর সোজা সোজা জারার চোখের দিকে নিবদ্ধ রেখে আরশাদ রুক্ষ গলায় বলে, তুই এখানে কেন এসেছিস? বর্ণের আশপাশেও তোর আসা নিষিদ্ধ জানিস না? তবুও কেন এসেছিস? তোর নোংরা খেলা কবে বন্ধ হবে যারা? কেন প্রহরের পেছনে পড়ে আছিস? তুই যা যা চেয়েছিস সব প্রহর বিনা তর্কে দিয়ে দিছে। তাহলে কেন যারা, কেন?